মিস আসসালাম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। এরা 9টা 5 বাজে, ঠিক আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা তোমরা আমাকে শুনতে পাচ্ছ?
এরা সবাই আমাকে শুনতে পাচ্ছ তো? জি মিস। জি মিস। তাহলে আমরা এখন ক্লাসটা শুরু করি। আমরা গত ক্লাসটা করেছিলাম, লাস্ট ক্লাস করেছি 18 তারিখে, তাই তো? 18 তারিখে আমরা জি ষষ্ঠ মিস। অধ্যায় পার্ট 3 ও 4 পড়েছিলাম। মনে আছে তোমাদের? জি 3 ও মিস। 4 পড়েছিলাম, সেখান থেকে আমরা 5টা অনুধাবনমূলক প্রশ্ন দিয়েছিলাম। আর তোমাদেরকে বোধহয় 20টা নাকি 30টা জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছিলাম। মনে আছে সবার? জি মিস। করা হয়েছে সবার বাড়ি কাজগুলো? জি মিস। আচ্ছা, আমরা কিন্তু বাড়ি কাজগুলো প্রতিটা কাজের উপরে আমরা তারিখ অনুযায়ী করব, এবং আমিও সেদিন ডায়েরি নিয়ে যাব। আমি দেখবো আমি তারিখ অনুযায়ী সবার বাড়ি কাজগুলো আছে কিনা। যারা করো নাই তারা দ্রুত বাড়ি কাজগুলো করে রাখো। ঠিক আছে? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তো আজকে আমরা শুরু করছি এই ষষ্ঠ অধ্যায়েরই 3-4 পড়া হয়েছে, আমাদের 5 আর 6 পড়া হলে আমাদের ষষ্ঠ অধ্যায়টা পড়া শেষ হয়, তাই না? জি মিস। তো সেই হিসেবে আমরা এখন পড়া শুরু করছি। সবাই ভালো আছো মেয়েরা? জি মিস। জি মিস, আপনি কেমন আছেন? সবার পরিবারের সদস্যরাও ভালো আছে তো? জি মিস, আলহামদুলিল্লাহ ভালো। তাহলে আমরা শুরু করছি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তোমরা সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? জি মিস। আর আগামীকাল যে বৃহস্পতিবার তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে কোন কোন সাবজেক্টের এইটের? মিস বিজ্ঞান আর বিজ্ঞান কর্মজীবনমুখী শিক্ষা। বিজ্ঞান এবং কর্মজীবন। ঠিক আছে, কালকে 10টা বাজে তোমরা চলে আসবে স্কুলে এবং জমা দিয়ে যাবা। আর কারো যদি অভিভাবককে পাঠাও, অবশ্যই 12টার আগে পৌঁছাতে হবে স্কুলে, সেই হিসেবে পাঠাবা। আর যদি দেখা যায় যে ঘড়িতে টাইম অনুযায়ী 12টার পর হয়ে যাচ্ছে, তাহলে আর পাঠানোর দরকার নাই। কারণ দেখা যায় আমরা সমস্ত কিছু ক্লোজ করে নিচে নেমে চলে আসি, তারপর যদি অভিভাবকরা যায় তখন আমাদের খারাপ লাগে, কষ্ট হয়, কিন্তু তারপর অনেক সময় নিতে হয় যে ঠিক আছে কষ্ট করে এসেছেন। অনেক সময় বলেন যে রাস্তায় যানজট ছিল। তো যাই হোক, এরকম পরিস্থিতি হয়, এগুলো মাথায় রেখে আমরা কিন্তু বাসা থেকে রওনা হব। ঠিক আছে? সবাই কি অ্যাসাইনমেন্ট করা হয়ে গেছে সবার? নো মিস। অ্যাসাইনমেন্ট কমপ্লিট হয়নি এখনো? অ্যাসাইনমেন্ট গুলো টিচার complete কালকে বলেছিল যে বিজ্ঞানের মডেলটা কিভাবে বানাতে হবে, তাই মিস হয়নি। আচ্ছা, যাই হোক, অ্যাসাইনমেন্ট গুলো কমপ্লিট করে রাখবা। কারণটা হচ্ছে যে যে সপ্তাহটা সেই সপ্তাহে পেলেই সবচেয়ে সুবিধা হয়। অনেক সময় দেখছো অভিভাবকরা বা তোমরা নিজেরাও একসাথে কয়েকটা সপ্তাহের একসাথে যখন নিয়ে আসছো, তখন আমাদের একটু কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? এগুলো ক্লিয়ার করে ফেলো। সেজন্য যে নিয়ে আসবো না তা না, তবে এগুলো ক্লিয়ার করে ফেলো। ঠিক আছে, আমরা এখন পড়ায় চলে যাচ্ছি। সবাই আমার পরিচয় জানো, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ক্রিনটা। আজকে আমরা পড়ছি অধ্যায় কত? ষষ্ঠ। অধ্যায়টির নাম বাংলাদেশের অর্থনীতি, পাঠ 5 বাংলাদেশ ও উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা। আর পাঠ 6 আছে প্রবাসী আয় বা রেমিটেন্স। নাম শুনেছো এটার? জি মিস। তাহলে এই দুইটা পাঠ পড়ার পরে আমরা যেসব বিষয় জানতে পারছি, শিখন ফল, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের মানব উন্নয়ন সূচকের তুলনা সম্পর্কে জানতে পারবে। যে বাংলাদেশ তো কেমন করছে, তার সাথে অন্যান্য দেশের তুলনা, যে বাংলাদেশ তাদের তুলনায় কি অবস্থায় আছে, ভালো নাকি মন্দ। এসডিজি সম্পর্কে ধারণা লাভ করবে। এসডিজি হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটা নিয়ে তোমাদের একটা অধ্যায় আছে, লাস্টের অধ্যায়টা, বইয়ের সর্বশেষ অধ্যায় যেটা আছে এটা নিয়ে আছে। তবে এই অধ্যায়ের মানে এই পাঠ নাম্বার 6-এ তোমাদের সম্পর্কে, পাঠ নাম্বার 6 না সরি, পাঠ নাম্বার 5-এই এই সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, রেমিটেন্স সম্পর্কে জানতে পারবে। যে বিদেশ থেকে যারা টাকা পাঠায় তাদের টাকা থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ, তারা আমাদের
অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে, এই টাকাটাকে আমরা বলি রেমিটেন্স। বিভিন্ন ব্যাংকের উপরে দেখবে লেখা থাকে যেখানে মানি এক্সচেঞ্জ করা হয়, তা রেমিটেন্স ভাঙানো হয়। এরকম দেখেছো কেউ? কেউ কি দেখেছো মেয়েরা? আচ্ছা, বিদেশে কর্মরত বাংলাদেশিদের রেমিটেন্সের প্রভাব সম্পর্কে জানতে পারবে। বিদেশে যে কর্মরত আছে আমাদের অনেক দেশের মানুষ, বাংলাদেশে অনেক মানুষ আছে বিদেশে, তারা অনেক কষ্ট করে টাকা পাঠাচ্ছে, তারা আমাদের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখছে সে সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, আমরা বইয়ে চলে আসছি, সবাইকে বইটা নিয়ে বসেছো মেয়েরা? জি মিস। দেখো, বাংলাদেশ এবং উন্নয়নশীল কয়েকটি দেশের তুলনা, এটা সম্পর্কে আমরা একটু জানি। একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি নির্ণয় করা হয় মাথা পিছু আয়, যেটা আমরা পড়েছি পিসিআই, পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয়, ছেলে মেয়ে নির্বিশেষে স্কুলে ভর্তির হার, মানে ছেলে মেয়ে শুধু মেয়েদের না, সবারই মেয়েদের স্কুলে ভর্তির হার, প্রতি বছর কতজন করে স্টুডেন্ট নতুন করে যুক্ত হচ্ছে একদম নার্সারি ক্লাসে, 15 বছরের অধিক বয়সের সাক্ষরতার হার, মানে 15 বছরের অধিক শিশু মানে মানুষ যারা আছে তাদের সাক্ষরতার হারটা কত, সঞ্চয়ের হার, ঠিক আছে, যে কি পরিমাণ হচ্ছে চিকিৎসা খরচ, চিকিৎসার জন্য তারা কি পরিমাণ টাকা খরচ করছে, বসতির হার, যার আবাসন ব্যবস্থা আছে কিনা সে ব্যাপারে, ভোগ্যপণ্য ব্যবহারের খরচ, বেকারের হার, শিক্ষা খরচ, মাথা পিছু জাতীয় আয়, যেটা আমরা করেছি জিএনআই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও প্রতিদিন $1.25 নিচে জীবিকা নির্বাহ করে মানুষের সংখ্যা, জন্ম ও শিশু মৃত্যুর হার ইত্যাদি। নিচে উপস্থাপিত সারণী থেকে একটি দেশের মানব বোঝা যায়। তো এখানে একটা প্রশ্ন, প্রশ্ন হচ্ছে একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পারা যাবে? একটি দেশের মানব উন্নয়ন পরিস্থিতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পারা যাবে কি? জি মিস। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন, আমরা নিচে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মানব উন্নয়ন সূচকের চিত্র তুলে ধরছি। দেখো, তুলে ধরছি কি বিষয়ের উপরে, মানে অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে শুধুমাত্র 3টা বিষয়ের মধ্যে তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, সঞ্চয়, সঞ্চয়ের হারটা কেমন, এবং দেখো 2010 সালেরটা ধরা হয়েছে আর 2018 সালেরটা ধরা হয়েছে, তার মানে 8 বছরে কি পরিমাণ বাড়ছে নাকি কমছে সে সম্পর্কে বলা হচ্ছে। সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সে, যে 15 বছর বেশিরভাগ, সাক্ষ্য মানে তো বুঝি সবাই তাই না? সাক্ষ্য মানে তো সবাই বোঝো যে শুধুমাত্র নিজের নামটাও লিখতে পারে কিনা, এটাকে কিন্তু সাক্ষরতা বলা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সাক্ষরতা সম্পর্কে আমাদের আরেকটু এখন বলা হয় যে সাক্ষরতা মানে কিছুটা হিসাব নিকাশ করতে পারবে, নিজের নামটা ঠিকানাটা লিখতে পারবে, এটাকে বলা হচ্ছে সাক্ষরতা। কথা বুঝতে পেরেছো? তোমরা কি মনে করো যে তোমাদের বয়সী অনেকে আছে গ্রামাঞ্চলে বা বস্তি অঞ্চলে, যে যে তোমাদের মতন বয়স কিন্তু তারা পড়ালেখা জানে না, এটা কি তোমরা ভাবতে পারো? মানে আমাদের ভাবতেও কষ্ট হয়, কিন্তু দেখবা এই হারটাও কি পরিমাণ, ঠিক আছে, যে তারা পড়ালেখায় শিখে নাই। এরপরে দেখবা বেকারত্বের হার, যে পড়াশোনা শিখেই হোক বেকার, অথবা একেবারে পড়ালেখা করেনি কারণে শ্রম কোনো শ্রমই দিতে পারছে না, তারা কোনো টাকা ইনকাম করতে পারছে না, সেক্ষেত্রে বেকারত্বের হারের ক্ষেত্রে, যেমন দেখো 2010 সালে সঞ্চয়ের ক্ষেত্রে বাংলাদেশ ছিল 26.2, এটা পার্সেন্টেজ আকারে হিসাব করা হয়েছে, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হিসেবে করা হয়েছে। সেখানে ভারতের অবস্থান ছিল ভালো 33.2, পাকিস্তানের অবস্থান খুবই খারাপ 14.2, শ্রীলঙ্কার অবস্থা 23.7, মালয়েশিয়া 22.4, ইন্দোনেশিয়া হচ্ছে 31।
সেক্ষেত্রে বাংলাদেশকে কি বলা যায়, একটা মাঝামাঝি অবস্থানে আছে, তাই না? অন্যান্য দেশের তুলনায় ভালো জি অবস্থানে, মিস। খুব একেবারে খারাপ অবস্থানেও নেই, একদম সর্বোচ্চ খারাপ অবস্থানেও নেই, কিছুটা কিছুটা ভালো অবস্থানে আছে। সেজন্য আমরা বলি মোটামুটি অবস্থানে বাংলাদেশের অবস্থানটা। একইভাবে 2018 সালে দেখি যে বাংলাদেশের সঞ্চয় হার কিছুটা বেড়েছে 31.2, ভারতে আবার দেখো কমে গিয়েছে 28.9, পাকিস্তানের অবস্থা মোটামুটি একই রকম, 8 বছরে তেমন একটা পরিবর্তন হয়নি, 14.8, শ্রীলঙ্কায় 25.7, মালয়েশিয়ায় 24.2, আর ইন্দোনেশিয়ায় 32.3। সেখানে বাংলাদেশ কিন্তু বেশ একটা ভালো অবস্থানে চলে এসেছে, তাই না? জি মিস। মধ্যে বাংলাদেশের অবস্থানটা সেকেন্ড পজিশনে আছে। তো 18 সালে দিনে দিনে কিন্তু বাংলাদেশের অবস্থানটা উন্নতির দিকেই যাচ্ছে। সাক্ষরতার হারের ক্ষেত্রে দেখি 2010 সালে 47.1, আর ভারতে হচ্ছে 69.3, পাকিস্তানে 55.4, শ্রীলঙ্কায় দেখো 91.2, অনেক বেশি সাক্ষরতার হার, কিন্তু তোমরা শুনবা যে অনেক বেশি ভালো শ্রীলঙ্কায় পড়াশোনার মান। মালয়েশিয়া 93.1, আর ইন্দোনেশিয়া হচ্ছে 92.8। সেখানে 2018 সালে বাংলাদেশে এসে হয়েছে 72.9, ভারত হয়েছে 69.3, একই রকম আছে, 8 বছরে কোনো চেঞ্জ হয়নি। পাকিস্তান হচ্ছে 57.0, শ্রীলঙ্কায় 91.9, মালয়েশিয়া 93.7, আর ইন্দোনেশিয়ায় 95.4%। এই অবস্থা। এবং বেকারত্বের হারের ক্ষেত্রে আমরা দেখি 2010 সালে হচ্ছে বাংলাদেশ হচ্ছে 3.4, ভারত 2.4, পাকিস্তানের 0.7। কি অবস্থা দেখো যে বেকারত্বের হারটা তাদের। শ্রীলঙ্কায় 4.9, মালয়েশিয়া 3.3, আর ইন্দোনেশিয়া হচ্ছে 5.6। আর 2018 সালে হয়েছে বাংলাদেশ 4.3, ভারতের 2.6, পাকিস্তানের 3.0, অনেক বেশি বেড়ে গিয়েছে। শ্রীলঙ্কা হচ্ছে 4.4, মালয়েশিয়া 3.4, এবং ইন্দোনেশিয়া 4.3। এতজন পার্সেন্ট মানুষ তারা বেকারত্বে ভুগছে। উপরের সূচকগুলো মনোযোগ দিয়ে দেখি, এটা আমরা কোথা থেকে পেয়েছি? ইউএনডিপি, ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা আছে আমাদের হচ্ছে ডাটা থেকে পেয়েছি। সেটা 1990 থেকে 2018 সালে তারা একটা ডাটা অ্যানালাইসিস করেছে, তাতে দেখা গিয়েছে এই অবস্থাটা। উপরের সূচকগুলো মনোযোগ দিয়ে দেখি, 2010 সালে বাংলাদেশের সাক্ষরতার হার 15 বছরের অধিক বয়সে ছিল 47.1, ভারতে 69.3, পাকিস্তানে 55.4, শ্রীলঙ্কায় 91.2, মালয়েশিয়া 93.1%, এবং ইন্দোনেশিয়া 92.8%। 2018 সালে উক্ত হার বাংলাদেশে বেড়ে 72.9%, যেটা অনেক বেশি একটা অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছে। পাকিস্তানের 57%, ইন্দোনেশিয়ার 95.4% হয়েছে। কিন্তু শ্রীলঙ্কা এবং মালয়েশিয়া খুবই সামান্য বেড়েছে, ভারতে একই রয়েছে। অন্যান্য সূচকে বিভিন্ন দেশের মানব উন্নয়নের চিত্র সারণীতে তুলে লক্ষ্য করো। তো ঠিক এইভাবেই তোমাদেরকে যদি বলা হয় এগুলোকে পর্যালোচনা করো, ঠিক একইভাবে যেমন যদি বলা হয় সঞ্চয়ের ক্ষেত্রে, এরকম করে কি তোমরা পারবা করতে? জি মিস। তাহলে 2019 সালের হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী মানব উন্নয়নের সূচকে বাংলাদেশের অবস্থান 135তম। খুবই ইম্পর্টেন্ট এগুলো একটা প্যারা এটা, হ্যাঁ, এটা দাগ দিয়ে রাখো সবাই। ভারতে 129তম, পাকিস্তানের অবস্থান 152তম। বাংলাদেশের প্রত্যাশিত আয়ুষ্কাল মানে গড় আয়ু যেটাকে বলা হয় 72.3 বছর। বর্তমানে বাংলাদেশের মানুষের কিন্তু গড় আয়ু অনেক বেড়ে গিয়েছে, বলা হচ্ছে এখন মানে বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়ছে, কারণ বিভিন্ন কারণগুলোকে বলা হচ্ছে বিভিন্ন কারণ। সেই কারণগুলো হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি, মানুষের সচেতনতা, বিভিন্ন কারণে কিন্তু মানুষের গড় আয়ু বেড়ে গিয়েছে। ভারতে তা 69.4 বছর, পাকিস্তানের 67.1 বছর। আয় ভিত্তিক বৈষম্যের হার বাংলাদেশের 15.7%। আয় বৈষম্য বলতে কিছু মানুষের অনেক বেশি ভালো আয় হয়, কিছু মানুষের একেবারেই আয় হয় না, সেটাকে বলা হচ্ছে বৈষম্য। ঠিক আছে, সেটা হচ্ছে 15.7%। ভারতে এটা হচ্ছে 18.8%, পাকিস্তানের 17.2%।
মানব উন্নয়ন সূচকের লিঙ্গীয় বৈষম্যের হার, লিঙ্গে বলতে নারী পুরুষের ক্ষেত্রে যে বৈষম্য করা হয় সেটা বলা হচ্ছে লিঙ্গীয় বৈষম্যের হার, অতি দারিদ্র্যের হার, মোট জনসংখ্যা অনুপাতে কর্মসংস্থানের হার ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা হয়। এটা পাওয়া গিয়েছে ইউএনডিপির হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের 2018 সাল অনুযায়ী। দেখো, বাংলাদেশ সরকার ইতিমধ্যে এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে 2021 সালের মধ্যে, মানে বর্তমানে যে সালটা চলছে তার মধ্যে দেশকে মধ্যম আয় দেশে পরিণত করার প্রতিশ্রুতি এবং একই সাথে টেকসই উন্নয়ন লক্ষ্য, যেটাকে বলা হয় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে এগিয়ে চলেছে। মানে যে লক্ষ্যটা গোল, মানে উন্নয়নটা হচ্ছে টিকে থাকবে, সেটাকে বলা হচ্ছে সাস্টেইনেবল। আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? জি মিস। জি মিস। তাহলে এখান থেকে দেখো তোমাদের প্রশ্ন আছে, সারণী 1 অনুযায়ী বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মানব উন্নয়নের যে তুলনামূলক চিত্র তুলে ধরো। তাহলে এখান থেকে এইটুকু খালি দিয়েছে, কিন্তু এখান থেকে প্রশ্ন যেগুলো হবে আমি দেখবো তোমাদের বাড়ির কাজগুলো দিয়ে দিচ্ছি। দিব এখানে দেখো তো, বুঝতে কারো কোথাও সমস্যা আছে? পাঠ 5-এ ম্যাম। কোথাও বুঝতে অসুবিধা আছে মেয়েরা? নো মিস। এরপরে দেখি আমরা প্রবাসী আয় বা রেমিটেন্স। দেখো, প্রবাসী কর্মরত মানে বিদেশে কর্মরত নাগরিকদের স্বদেশে প্রেরিত অর্থকে রেমিটেন্স বলে। এটা খুব ইম্পর্টেন্ট যে রেমিটেন্স কাকে বলে, বিভিন্ন জায়গায় কিন্তু জিজ্ঞেস করা হয়। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা তাদের অর্জিত অর্থের একটা অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মেটায় না। আমরা হয়তো মনে করি হ্যাঁ তাদের প্রয়োজন মেটাচ্ছে, অবশ্যই প্রয়োজন মেটায়, কিংবা তাদের জীবনযাত্রার মানই বাড়াচ্ছে না, তাদের জীবনযাত্রার মানটা আসলে উন্নত হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে না। এটা আরো কি করছে, নানা ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ তারা অর্থটা দেশের মধ্যে খরচ করছে, এই টাকাটা দেশের মধ্যে থেকে যাচ্ছে। সেজন্য বলছে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেটা আমরা বলি যে টাকা আজকে আজকে যে টাকা কি বলা হয়, টাকা চলমান, টাকা চলছে, আজ তোমার কাছে কাল আরেকজনের কাছে, পশু আমার কাছে, এরকম করে কি হচ্ছে, টাকা কিন্তু অনবরত চলছে। তো বিদেশ থেকে যখন তারা টাকা পাঠাচ্ছে তাতে কি হচ্ছে, টাকাটা চলমান অবস্থায় রয়েছে। বর্তমানে বাংলাদেশের জাতীয় একটা বড় অংশ আসছে প্রবাসীদের প্রেরিত রেমিটেন্স থেকে। জাতীয় একটা বড় অংশ কোথা থেকে আসছে, রেমিটেন্স থেকে আসছে। অর্থনীতিতে বিদেশে কর্মরত বাংলাদেশিদের প্রেরিত রেমিটেন্সের প্রভাব। দেখো, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে। তো এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখছো যে টিকা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যারা বিদেশে আছে, বিদেশ থেকে এসেছে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, কারণ তারা যাতে বিদেশে যে তাদের কাজটাকে ধরতে পারে, কারণ সেখানে তারা শর্তই দিয়ে দিচ্ছে যে টিকা তাদের নিয়ে থাকতে হবে। তো সেই জন্য কেন বলছে যে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে, তারা আমাদের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করছে। মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া, মরক্কো সহ অনেক দেশে বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কাজ করছে। একইভাবে নিকট ও দূরপ্রাচ্যের মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোতে বাংলাদেশের বহু মানুষ নানা পেশায় নিয়োজিত আছে। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আফ্রিকাতেও বহু বাংলাদেশি চাকরি ও ব্যবসা সহ নানা ধরনের কাজ করছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ও বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী 2017-2018 অর্থ বছরে, এই যে অর্থ বছর মানে 2017 সালের জুলাই থেকে 2018 সালের জুন অর্থ বছরে বিদেশে কর্মরত বাংলাদেশিদের সংখ্যা ছিল হচ্ছে 8.80 লক্ষ। এটা খুব ইম্পর্টেন্ট লাইন। এই 2017-18 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের বিদেশে কর্মরত বাংলাদেশি মানুষের সংখ্যা কত? এবং তাদের পাঠানো অর্থের পরিমাণ হচ্ছে 14,981.69 মিলিয়ন মার্কিন ডলার। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের অবজেক্টিভ আকারেও আসে, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের আকারেও আসে। এই একই পরিমাণের কথাই বলা হচ্ছে 2017-18 জায়গায় 2008-9 অর্থ বছরে এই রেমিটেন্সের পরিমাণ ছিল মাত্র
$9,689 মিলিয়ন। তার মানে 2017-18 সালে এসে অনেকখানি বেড়েছে। বিশ্ব ব্যাংকের হিসাব মতে 2008 সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল হচ্ছে 12তম। তার মানে বাংলাদেশের অবস্থান কিন্তু বেশ ভালো। 2009 সালে তার 8ম স্থানে উন্নীত হয়। এ সময় সার্কভুক্ত 8টা দেশ যে আছে, দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান ছিল 2য়। বিশ্ব মন্দা পরিস্থিতি সত্ত্বেও 2008-2009 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি বড় কোনো ধরনের সংকটের মধ্যে না পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স। তারা টাকাটা পাঠিয়েছে বিধায় আমাদের দেশে অর্থনৈতিক সংকটে পড়তে হয়নি। এটা সমীক্ষাটা পাওয়া গেছে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা 2019 সাল অনুযায়ী। এখানে কোথাও বুঝতে কারো সমস্যা আছে? মেয়েরা এখানে কোথাও কারো বুঝতে সমস্যা আছে? নো মিস। তাহলে এখানে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। রেমিটেন্স কিভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে ব্যাখ্যা করো। পারা যাবে? ইয়েস ম্যাম। মিস। এখান থেকে দেখি আমরা অনুশীলনী প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করে ফেলি। যে জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সর্বাধিক? বলতো কোন খাতের অবদান সর্বাধিক? কৃষি খাতে। কৃষি খাতে, অবশ্যই কৃষি খাত। তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান কি কি আছে? গায়কের গান গাওয়া, গৃহিণীর রান্না করা, ব্যবসা বাণিজ্য করা। এই তিনটার মধ্যে কোনটা হবে বলো দেখি? 1 ও 3। 1 ও 3। কারণ গায়করা যখন গান করে তখন তার বিনিময়ে একটা সম্মানী দেওয়া হয়। আর গৃহিণীরা যে রান্না করে সেটার কিন্তু কোনো আর্থিক মূল্য প্রদান করা হয় না। আর ব্যবসা বাণিজ্য করা। তাহলে কি হচ্ছে 1 এবং 3। তার মানে খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। খ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এরপর দেখি নিচের উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। শফিক 16 বছরের যুবক, কিন্তু অনাহারে অর্ধাহারে তার শরীর অত্যন্ত দুর্বল, ফলে সে কোথাও কাজ পায় না। অর্থাভাবে দিন দিন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। এই যে এই জিনিসটা হচ্ছে, দেখো 16 বছরের যুবক, তার কিন্তু এরকম হওয়ার কথা না। তার হওয়ার কথা কেমন? টকবগে হওয়ার কথা। তার শরীর স্বাস্থ্য অনেক সবল থাকবে, কিন্তু সে কিন্তু দুর্বল, যার কারণে সে কাজও পাচ্ছে না। এখন তার অবস্থা আরো খারাপ হচ্ছে। তাহলে 3 নাম্বার দেখো, শফিকের দুরবস্থা রাষ্ট্রের কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে? বলতো কোন পরিস্থিতিকে ইঙ্গিত করে? দারিদ্র্যের দুষ্ট চক্র। দারিদ্র্যের দুষ্ট চক্র। দারিদ্র্যের দুষ্ট চক্র। যে খেতে পায় না, সে কারণে তার শরীর দুর্বল, সে কারণে সে কাজও পায় না, আর কাজ পায় না দেখে সে অর্থও পায় না, তাই না? তাহলে দারিদ্র্যের দুষ্ট চক্রটা চাকার মতো সে ঘুরছে। তাহলে 3-এর গ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এখন শফিকের মতো মানুষকে মানব সম্পদে পরিণত করতে প্রয়োজন কি? খাদ্যের নিরাপত্তা প্রদান করা, পুনর্বাসনের ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা। তাহলে উত্তরটা কি হয়? 3টেই হবে। তিনটাই। 4-এর ঘ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। আর এখানে দেখো সৃজনশীল প্রশ্ন 2টা আছে। এই 2টা প্রশ্নই ইম্পর্টেন্ট। পাশে লিখে রাখো 2টা ইম্পর্টেন্ট। এই 2টা প্রশ্নে বাড়ির কাজ থাকবে তোমাদের। যেমন 2009 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? তোমরা উত্তরটা জানো? 2009 সালে বাংলাদেশের সাক্ষরতার হার কত ছিল? 54.8%। 54.8%। আচ্ছা, তোমাদের বইয়ে আছে না এটা উত্তরটা? আর জাতীয় আয় ধারণাটি ব্যাখ্যা করো। এটা আমাদের বইয়ে আছে, দেখো জাতীয় আয় ধারণা তোমরা পাবা। পেয়েছো তোমরা জাতীয় আয় ধারণাটি? আর উদ্দীপকে উল্লিখিত দেশটি জনগণের মাথাপিছু আয় নির্ণয় সব পদ্ধতিটি ব্যাখ্যা করো। এই যে পদ্ধতিটা আছে আমাদের বইয়ে, সেটা আমরা ব্যাখ্যা করব। পারা যাবে?
Yes, miss. জি মিস। আচ্ছা, কর্তৃপক্ষের সরকারের নেওয়া উদ্যোগের মূল লক্ষ্য কর্মসংস্থান সৃষ্টি, বক্তব্যটি মূল্যায়ন করো। তো এটা আমরা মানে সৃজনশীল প্রশ্নোত্তর আকারে আমরা সুন্দর করে লিখবো যে কর্মসংস্থান সৃষ্টি আমাদের করতে হবে, না হলে মানুষ কাজের বিনিময়ে যে অর্থটা সেটা পাবে না। এরপর দেখো 2 নাম্বারটা আছে, আমি আর পড়ছি না। তো ক নাম্বার দেখো 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা কত ছিল? 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 14,17,72,364 জন। এটা একদম সঠিকভাবেই করতে হবে। অনেক সময় আমরা বলি যে 14 কোটির জায়গায় আমরা যদি 13 কোটি লিখতাম বাকি সবই ঠিক আছে তাহলে উত্তরটা হবে, তা কিন্তু না। এখানে যেভাবে সংখ্যাটা আছে ঠিক সেভাবেই সংখ্যাটা লিখতে হবে। আর একটি বাড়ি একটি খামার প্রকল্পটি কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দেশ্যটা অবশ্যই তোমরা বুঝতে পারো যে গ্রামের কি হয়, বাড়ির সামনে একটি বাড়ি একটি বাড়ির উঠানের মধ্যে মানুষ সাধারণত কি করে যে বিভিন্ন ফল ফলাদি উৎপাদন করে, তারপরে গরু ছাগল হাঁস মুরগি একটু পালে, তাতে কি হয় তার নিজস্ব যে চাহিদাটা সেটা প্রতিদিনের যে চাহিদাটা সেটা পূরণ হয়। এই জন্য নেওয়া হয়েছে, এটা ব্যাখ্যা করতে আশা করি পারবো তোমরা। কোনো সমস্যা আছে এখানে? আচ্ছা, রায়হান সাহেবের নেওয়া উদ্যোগ দেশের যে ধরনের সম্পদ সৃষ্টিতে সহায়ক তা ব্যাখ্যা করো। তার মানে কি ধরনের সম্পদ সে সৃষ্টি করছে? মানব সম্পদ, তাই না? আর উদ্দীপকে উল্লিখিত উন্নয়ন সূচক অনুযায়ী বাংলাদেশের অবস্থান বিশ্লেষণ করো, যে বাংলাদেশের অবস্থানটা কেমন আর কেমন হওয়া দরকার সেটা বিশ্লেষণ করবো। তাহলে আজকে কিন্তু আমাদের ষষ্ঠ অধ্যায় শেষ হলো। আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ সপ্তম অধ্যায় শুরু করব। সপ্তম অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, এটা নিয়ে আগামী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের ক্লাস এ পর্যন্ত মানে পড়া, আর তোমাদের জন্য এখন আছে বাড়ির কাজ। বাড়ির কাজটা সবাই নিবা। দেখতে পাচ্ছ বাড়ির কাজ? জি মিস। সবাই কি দেখতে পাচ্ছ? স্ক্রিনশট নিয়েছো? জি মিস। জি মিস। আজকে পড়া সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা থাকলে এখন করতে পারো। কারো কোনো জিজ্ঞাসা আছে? নো মিস। কারো কোনো জিজ্ঞাসা নাই? পড়া বুঝতে কারো কোনো অসুবিধা নাই তো? No, miss. নো মিস। প্রশ্নগুলো দেখো যে দুইটা সৃজনশীল প্রশ্ন উত্তরটা অবশ্যই করবা আজকে তারিখ দিয়ে 25 তারিখ দিয়ে। আর যেহেতু সামনে 2 দিন বন্ধ আছে এটা কমপ্লিট করবা। আর অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই লিখবা। আর এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। কোথাও কারো বুঝতে অসুবিধা আছে? No, miss. 5 মিনিট সময় আছে, কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো। তোমাদের মোট অ্যাসাইনমেন্টের সংখ্যাটা কত? 12। আগামীকাল তোমরা কত নাম্বারটা জমা দিতে যাচ্ছ? 12 নম্বর। 12 নাম্বার। কি শেষ হয়ে যাচ্ছে তাই তো? জি মিস। এরপরে তো আর কোনোটা থাকছে না। এরপরে তো আর কোনোটা এখনো সরকার আর দিচ্ছে না। এখন মানে ভাবছে যে সেপ্টেম্বরে যদি স্কুল খোলা যায়, তাই না? এরকম কিছু না? জি মিস। তবে কি মনে হচ্ছে খুলবে? মিস মনে হয়তো খুলবে না। মনে হচ্ছে
মিস আপনার কি মনে হয়? না, অনেক কিছুই মনে হচ্ছে, জানি না কি হবে। কেউ কেউ বলছে যে আগে ইউনিভার্সিটি গুলো খুলবে, জানি না কি করছে সরকার, যেটা করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। তো আমাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে আমাদের আসল কথা, তাই না? তোমরা আসলে এই 2 বছরে বেশ তোমরা ক্ষতিগ্রস্তই হলে, তারপরেও আল্লাহর কাছে শুকরিয়া কেন বলো দেখি, যে তোমরা তাও অনলাইনে কিছুটা হলেও ক্লাস করার সুযোগ পেয়েছো, কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষই কিন্তু এই সুযোগটা পায়নি, ঠিক কিনা? জি মিস। তো আমরা তো ক্লাস করছি, তোমরা কি মানে নিয়মিত পড়াশোনাটা করছো? প্রতিদিনের এই যে বাড়ির কাজগুলো দেওয়া হচ্ছে, প্রতিটা সাবজেক্টই নিশ্চয়ই দেয়, তো বাড়ির কাজগুলো কি করছো বা পড়াশোনা করছো নিয়মিত? জি চ্যাট বক্সে যারা লেখো নাই, জি মিস। চ্যাট বক্সে যারা নাম রোলটা লেখো নাই তারা লিখে ফেলো। পার্টিসিপেন্টস এর সংখ্যা মাত্র 40-41 জন, অথচ তোমরা কিন্তু স্টুডেন্ট অনেক বেশি, যেখানে তোমরা মাত্র 1/3 মানে 1/3 জয়েন করছো ক্লাসে। আমার ক্লাস তোমাদের কেমন লাগে একটু বলবা? অনেক ভালো। ভালো লাগছে তো? মানে তোমাদের কিছু উপকার হচ্ছে? জি মিস। জি মিস। জি মিস। মিস। ঠিক আছে, ভালো থেকো সবাই। আমি তাহলে আজকে ক্লাস শেষ করছি। 39 জন হচ্ছে, আর কেউ বাকি আছে চ্যাট বক্সে নাম্বার লেখা? আর কেউ বাকি আছে? 39 জনের হয়েছে। আরো 2-1 জন বাকি আছে বোধহয়, তাড়াতাড়ি লিখে ফেলো। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।